কক্সবাজার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে সাগরের মাঝে জেগে উঠেছে সুন্দরবনের আদলে নতুন ভূমি। প্রকৃতির আশীর্বাদেই জেগে উঠেছে এই ভূখণ্ড। জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি অংশ সাগরে তলিয়ে যাওয়ার কথা আশঙ্কা করেছেন পরিবেশবিদরা। এমন প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের বুকে হাতছানি দিচ্ছে আরেক টুকরো বাংলাদেশ। অথই নীল জলরাশির মাঝে জেগে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড। প্রকৃতি যেন ঢেলে সাজাচ্ছে বাংলাদেশকে। নদীর ধারে যারা বসবাস করে তাদের সমস্যার শেষ নেই। সারাক্ষণ থাকতে হয় ভাঙ্গা গড়ার খেলার মধ্যে। একদিকে নদীর পার ভেঙ্গে সর্বশান্ত হয়ে যাচ্ছে, অপরদিকে পাচ্ছে নতুন ভূমি। যোগ বিয়োগের এই হিসেবে যোগের পাল্লায় বেশ ভারী। কিং লুসিফারের আজকের আয়োজনে জানতে চলেছি সাগরের বুকে বাংলাদেশের সীমারেখা ভাঙ্গা গড়ার খেলায় কতটুকু লাভ হচ্ছে। মাছ, প্রাণী সম্পদ, শৈবাল, শামুক, ঝিনুক, লবণ উৎপাদন, গ্যাস ও খনিজ সম্পদ এবং এই ভূখণ্ড নিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনাসমূহ। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাগরের বুকে বাংলাদেশের সীমারেখা। বঙ্গোপসাগর হল বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত। এটি প্রায় ত্রিভুজাকৃতির উপসাগর। এর উত্তর দিকে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার। একাধিক বড় নদী এই উপসাগরে এসে মিলেছে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার এই উপসাগরের তীরে বাংলাদেশ রাষ্ট্রে অবস্থিত। 14 মার্চ 2012 সালে বাংলাদেশ মিয়ানমার মামলায় আন্তর্জাতিক আদালত বাংলাদেশের ন্যায্যভিত্তিক দাবির পক্ষে ঐতিহাসিক রায় পায়। এ রায়ের ফলে বাংলাদেশ প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা পেয়েছে। এ রায়ের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরে 12 নটিক্যাল মাইল প্রাপ্ত এই এলাকার সকল খনিজ সম্পদে বাংলাদেশের সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে। এই হিসেবে উপকূল থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের সীমারেখা। ভাঙ্গা গড়ার খেলায় কতটুকু লাভ হচ্ছে। 3 দশক আগেও বঙ্গোপসাগরের নীল জলরাশির অংশ ছিল নোয়াখালীর চর নাঙ্গলিয়া। সেটি এখন সমৃদ্ধ একটি গ্রাম। 100 বছর ধরে পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের বয়ে আনা কোটি কোটি টন পলিমাটি যোগ হচ্ছে এই ভূখণ্ডে। 2016 সাল থেকে প্রতি বছর গড়ে বাংলাদেশে যুক্ত হচ্ছিল 16 বর্গ কিলোমিটার ভূমি। 2021 সালে এসে তা দাঁড়িয়েছে 20 বর্গ কিলোমিটারে। যদিও প্রতি বছর প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন আর সমুদ্রে হারিয়ে যাচ্ছে। প্রকৃতি যেমন বাংলাদেশ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, আবার দিচ্ছেও তা দুহাত ভরে। বঙ্গোপসাগরের বুকে বালুকণা আর পলিমাটির সমন্বয়ে গড়া দ্বীপগুলোতে তৈরি হচ্ছে প্রচুর সবুজ খামার বাড়ি। 1994 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার প্রায় 23,000-এরও বেশি ভূমিহীন পরিবারের জন্য 83,000 খাস জমি বন্দোবস্ত করেছেন। মেঘনার ভাঙ্গনে যে পরিমাণ ভূমি বিলীন হচ্ছে তার বিপরীতে অন্তত 10 গুণ ভূমি জেগে উঠেছে। নতুন সমৃদ্ধি নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে ভাসান চর, উজিরের মতো অসংখ্য চর ও দ্বীপ। যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে দ্রুত কমে যাচ্ছে কৃষি জমি। শিল্পায়নে জমির স্বল্পতা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাগরের বুকে জেগে ওঠা এই ভূমি বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনা। মাছ ও প্রাণী সম্পদ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে বিশ্বে প্রতি বছর 8,40,00,000 টন সামুদ্রিক খাবার আহরণ করা হয়। মানুষের 15% প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু। 2017 এবং 2018 সালে বাংলাদেশে মোট উৎপাদিত 43,34,000 টন মাছের মধ্যে 6.5 লাখ টন মাছ এসেছে সমুদ্র থেকে। বেসরকারি প্রতিষ্ঠান সেভ আওয়ার সি তথ্য অনুসারে প্রতি বছর বঙ্গোপসাগর থেকে প্রায় 80 লাখ টন মাছ ধরা হয়, কিন্তু বাংলাদেশের জেলেরা ধরতে পারে মাত্র 7 লাখ টন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদুর রহমান বলেন, সমুদ্র থেকে মূলত মাছ এবং চিংড়ি বেশি ধরা হয়, কারণ খাবার হিসাবে বাঙালিদের এগুলোর চাহিদা বেশি রয়েছে।
তবে ইদানিং অনেক জায়গায় অক্টোপাস, স্কুইড, ক্যাটফিশ, কাঁকড়া বা ঝিনুক খাওয়ার চল তৈরি হয়েছে। এগুলোর স্থানীয় বাজারে চাহিদা কম থাকলেও এগুলো প্রচুর পরিমাণে ধরা হয়, কারণ এসব মাছ বিদেশে রপ্তানি করা হয়। তিনি জানান, বাংলাদেশের সমুদ্র থেকে বাণিজ্যিক আকারে মাছ ধরা হয়। সব মিলিয়ে বঙ্গোপসাগর থেকে খাদ্য হিসেবে 200 প্রজাতির মাছ ও চিংড়ি মিলিয়ে 240টি প্রজাতির মতো মাছ নিয়মিত ধরে বাংলাদেশের জেলেরা। উপকূলীয় জেলেরা বলেন, আমাদের এখানে নদী আর সাগরের 2 ধরনের মাছ পাওয়া যায়। আমরা সাগরের মাছটা বেশি পছন্দ করি, কারণ এটা খেতে ভালো, দামও কম। আমাদের এখানে অনেক তাজা মাছ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন, কিছু মাছের দেশের ভেতরে তেমন চাহিদা না থাকলেও বিদেশে চাহিদা থাকায় ধরা হয়। যেমন হাঙ্গর ধরা নিষেধ হলেও এটির পাখনার চাহিদা থাকায় গোপনে জেলেরা ধরে বিক্রি করে। কিন্তু ছোট বড় মিলিয়ে এত বেশি হাঙ্গর ধরা হয়েছে যে হাঙ্গরের সংখ্যা এখন ঝুঁকিতে পড়ে গেছে। কক্সবাজারের একজন ট্রলার মালিক বলেন, আমরা বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের মাছ ধরি। ইলিশের মৌসুমে যেমন ইলিশ বেশি ধরা হয়, এছাড়া সাগরের অন্য সব মাছও আমরা ধরি। কিছু মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হয়, কিছু রপ্তানি করা হয়, আর কিছু শুটকি করা হয়। তিনি জানান, বাংলাদেশের জেলেরা দক্ষিণে মিয়ানমারের সীমানা আর পশ্চিমে ভারতের সীমানা পর্যন্ত গিয়ে মাছ ধরেন। শৈবাল, শামুক ও ঝিনুক মাছ ছাড়াও বঙ্গোপসাগরে কিছু উদ্ভিদ এবং শামুক ঝিনুকের চাহিদা রয়েছে দেশে ও বিদেশে। অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে শামুক ও ঝিনুকের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া বিদেশেও এটা রপ্তানি করা হয়। বাংলাদেশে এটি প্রচলিত একটি খাবার না হলেও সমুদ্র থেকে এটা আহরণ করা হয়। কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 2 বছর ধরে গবেষণা করে বাংলাদেশের সমুদ্র সীমায় 220 প্রজাতির সিউইড, 347 প্রজাতির সামুদ্রিক মাছ, 498 প্রজাতির ঝিনুক, 52 প্রজাতির চিংড়ি, 6 প্রজাতির কাঁকড়া এবং 61 প্রজাতির সি গ্রাস চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের কিছু প্রজাতির সিউইডের প্রচুর প্রোটিন আছে যা ফিশ ফিড হিসেবে আমদানি করা হয়। 3 ধরনের সিউইডের মধ্যে সবুজটি সাধারণত খাবার বা সালাদ হিসাবে খাওয়া হয়। বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদ বলেন, 40টির বেশি মাছ বা সামুদ্রিক প্রাণীর বাণিজ্যিক মূল্য নেই। যদিও ধরা হয় প্রায় 200-র মতো প্রজাতি, বাকিগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়। অনেক সময় জেলেদের জালে কচ্ছপ ধরা পড়ত। কখনো কখনো এসব কচ্ছপ গোপনে বিক্রি করা হতো। বর্তমানে বাংলাদেশে বন্যপ্রাণী হিসাবে কচ্ছপ নিধন শাস্তিযোগ্য অপরাধ। লবণ উৎপাদন। বাংলাদেশের জলসীমায় সমুদ্র থাকার বড় একটি সুবিধা হল বাণিজ্যিক ভিত্তিতে সমুদ্রের পানি ব্যবহার করে লবণ উৎপাদন। উপকূলে সমুদ্রের পানি ধরে রোদ বা সৌরশক্তি ব্যবহার করে শুকিয়ে অপরিশোধিত লবণ আহরণ করা হয়। বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের 1 লাখ একরের বেশি জমিতে লবণ চাষ করা হয়। এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে 18 লাখের বেশি মানুষ। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2018 সালের হিসাবে বাংলাদেশে অপরিশোধিত লবণের চাহিদা ছিল 16.57 লাখ মেট্রিক টন। তবে সারা দেশে উৎপাদন হয়েছে 13.25 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ দেশের লবণের চাহিদার বড় একটি অংশ সমুদ্র থেকে আহরণ করা হয়। গ্যাস ও খনিজ সম্পদ। বাংলাদেশের কর্মকর্তারা সমুদ্র সীমানায় অনুসন্ধান করে মিথেন গ্যাসের জমাট স্তরের উপস্থিতি দেখতে পেয়েছেন। তাদের ধারণা, বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় 0.11 থেকে 0.63 ট্রিলিয়ন কিউবিক ফুট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পাওয়া গেছে, যা 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস মজুদের সমান। বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে গভীর ও অগভীর সমুদ্র সীমায় 26টি ব্লক রয়েছে। সেসব ব্লকে তেল ও গ্যাস রয়েছে কিনা সেজন্য বাংলাদেশ ও কয়েকটি বিদেশি কোম্পানি অনুসন্ধান চালাচ্ছে। 1996 সালে সমুদ্রের 9 নম্বর ব্লক থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছিল, তবে গ্যাস ফুরিয়ে যাওয়ায় 2013 সালে সেটি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে 4 নম্বর ব্লকে ভারতীয় একটি কোম্পানি অনুসন্ধান চালাচ্ছে।
এই বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ আরও 3টি ব্লক ইজারা দেওয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে পেট্রোবাংলা। তেল গ্যাস ছাড়াও বঙ্গোপসাগরের বাংলাদেশের অংশে সালফার, মেটালিক মডিউল, কোবাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকারের পরিকল্পনা। নোয়াখালী জেলার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে উজিরের চর। এই উদ্যোগ সফল করতে সমুদ্র থেকে প্রায় 10,000 হেক্টর ভূমি পুনরুদ্ধারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 7 কিলোমিটারেরও বেশি লম্বা ক্রস ড্যাম ও টাইম বাঁধ নির্মাণের মাধ্যমে উজিরের চরের সঙ্গে নোয়াখালীর মূল ভূখণ্ডের স্থায়ী যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এসব নতুন দ্বীপ ও চর নিয়ে সরকারের নতুন পরিকল্পনা রয়েছে। যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে দ্রুত কমে যাচ্ছে কৃষি জমি, শিল্পায়নের জমির স্বল্পতা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাগরের বুকে জেগে ওঠা এই ভূমি বাংলাদেশের জন্য নতুন এক সম্ভাবনা। আগামী 20 থেকে 30 বছরের মধ্যে চর আর দ্বীপগুলোর ভূমির মান উন্নত হবে। দেশটি রক্ষা পাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে, প্রয়োজন অনুসারে শিল্প ও পর্যটন খাত আর পরিকল্পিত আবাসনের ক্ষেত্রে এসব চর আর দ্বীপ ব্যবহার করা হবে। প্রাকৃতিকভাবে ভূমি গঠন নতুন কিছু নয়, তবে যে কোনো দেশের জন্য এটি অনেক বড় পাওয়া। আজকের আয়োজন এখানেই শেষ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ফেসবুক পেজে লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোডের সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।